আমি এখন মাননীয় সদস্য জনাব দেওয়ান জাহিদ আহমেদ মানিকগঞ্জ ২ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জনাব দেওয়ান জাহিদ আহমেদ মানিকগঞ্জ ২, আপনার সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে ২০২৪-২৫ অর্থ বছরে ঘোষিত বাজেটের উপর সাধারণ আলোচনার সুযোগ দানের জন্য। আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭৫-এর ১৫ই আগস্ট নিষ্ঠুরভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল এবং শিশুপুত্র শেখ রাসেলের প্রতি। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় ৪ নেতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, গত ১৫ই জুন পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্ল্যাটিনাম জুবলি। বিগত ৪৩ বৎসর যাবৎ এই ঐতিহ্যবাহী দলের সভাপতির পদ অলঙ্কৃত করছেন মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আজ এক মর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে। আমি আমার এলাকা মানিকগঞ্জ ২-এর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগের সভাপতি হিসাবে থাকেন, তখন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংগঠক হিসাবে অধিষ্ঠিত হন। তিনি লক্ষ কোটি নেতাকর্মীকে মায়ের মমতায় বেঁধে রাখেন। নায়ক হিসাবে যখন অধিষ্ঠিত হন, রাষ্ট্রনায়ক হিসাবে, তখন তিনি নায়কের নায়ক, মহানায়কের ভূমিকা পালন করেন। কারণ তিনি দেশীয় চাপ, পরাশক্তির চাপ, কোন চাপকেই নেত্রীকে তার নীতি আদর্শ থেকে হেলাতে পারে না। পারবে কিভাবে? তার দেহে যে জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত, যিনি কিনা তার সারা জীবনে কখনো অন্যায় অসত্যের কাছে মাথা নত করেনি। মাননীয় স্পিকার, আমরা যারা এই প্রথমবার এই মহান সংসদে এসেছি, তারা অবাক দৃষ্টিতে নেত্রীর দিকে তাকিয়ে থাকি আর ভাবি মহান রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবে সাদেকের সময় উঠে তাহাজ্জুদ পড়ে তিনি দিন শুরু করেন, চলে অবিরামহীনভাবে মধ্যরাত অবধি। তারপরও যখন আমরা তার কাছে যাই কোনো সমস্যা নিয়ে, তখন তিনি মায়ের মমতায় হাসি মুখে আমাদের কথা শুনেন এবং সমস্যার সমাধান দিয়ে দেন। আল্লাহর কাছে আমি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনায় অর্থমন্ত্রী মহোদয় আগামী ২৪-২৫ অর্থ বছরের যে ৭,৯৭,০০০ কোটি টাকার একটি যুগান্তকারী অনন্য বাজেট উপস্থাপন করেছেন, যা বিএনপির শাসনামলের তুলনায় ৮ গুণ বেশি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটি একটি বাস্তবভিত্তিক ও সমযোপযোগী বাজেট। ঘোষিত এই বাজেটে বঙ্গবন্ধুর আমৃত্যু লালিত স্বপ্ন সোনার বাংলা এবং গণতন্ত্রের মানুষকণ্ঠা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতির ধারা অব্যাহত রাখবে। মাননীয় স্পিকার, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাহসী দেশ পরিচালনায় ২০০৯ সাল থেকে অদ্যাবধি উন্নয়নের স্বর্ণালী যুগ চলছে। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকই অভাবনীয় প্রবৃদ্ধি অর্জিত সাধিত হয়েছে। এবারের বাজেটে মোট উৎপাদনের আকার ধার্য করা হয়েছে ৫৫,৯৭,৪১৪ কোটি টাকা। ২০০৮ সালে যা ছিল ৬,২৮,০০০ কোটি টাকা, অর্থাৎ ১৬ বছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে প্রায় ৯ গুণেরও বেশি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প সবচেয়ে বড় ভূমিকা রাখে, কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে তা গার্মেন্টস শিল্পের জন্য কিছুটা হতাশাব্যঞ্জক বলা যায়। আমি একজন পোশাক শিল্প ব্যবসায়ী হিসেবে আমাদের প্রত্যাশা ছিল যে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি থাকবে, বিশেষ করে উৎস কর ১% থেকে ০.৫% নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার বিষয়ে আমাদের প্রত্যাশা ছিল। পাশাপাশি আরও প্রত্যাশা ছিল যে ইনসেন্টিভের উপর আয়কর অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখা, এসএস কোড ও উদান সংক্রান্ত জটিলতা নিরসন করা, অগ্নি ও নিরাপত্তার সরঞ্জাম পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর রেট করা।
কিন্তু এইসব বাজেটে উঠে আসেনি। এটা পোশাক শিল্পের জন্য হতাশাব্যঞ্জক। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলির প্রতি সুদৃষ্টি দিবেন। যদিও পরিবেশ বান্ধব ফ্যাক্টরির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আজকে বিশ্বের দরবারে 1 নম্বর অবস্থান করছে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি জাস্ট 2 মিনিট সময় চাচ্ছি। আমি আমার এলাকার কিছু সমস্যার কথা আপনার কাছে বলবো। শহীদ রফিক সেতু টুল অবমুক্ত করা। মাননীয় স্পিকার, 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাষা শহীদ রফিকের নামে এই সেতুটি উদ্বোধন করেন। খুবই ছোট্ট একটা ব্রিজ, যেটা সারা বাংলাদেশে এত ছোট ব্রিজের উপর কর মানে টোল আরোপ করা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার এলাকার মানুষের দুর্ভাগ্য যে গত 23 বছর যাবৎ এই টোলটা দিয়ে আসতেছে। মাননীয় স্পিকার, আমার এলাকা একটি কৃষি নির্ভর জনপদ। এই এলাকার সবজি ঢাকা শহরের বিরাট একটা চাহিদা পূরণ করে, কিন্তু এই টোলের কারণে কৃষকের উৎপাদিত পণ্যের পরিবহন খরচ অনেক বেড়ে যায়। তাই এই অর্থ বছর থেকে যাতে শহীদ রফিক সেতুর টোল অবমুক্ত হয় তার জোর দাবি আমি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সাভার, ধামরাই, মানিকগঞ্জ হয়ে বর্তমান যে ঢাকা আরিচা মহাসড়ক, তা থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা কম আমাদের হেমায়েতপুর, সিঙ্গার, মানিকগঞ্জ রাস্তা। আর এই কারণে এই রাস্তায় প্রচুর বাস, ট্রাক, বড় বড় লরি, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স চলাচল করে। কিন্তু রাস্তাটি সিঙ্গেল লেন হওয়াতে প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এবং জানমালের প্রচুর ক্ষতি হচ্ছে। তাই আমি অবিলম্বে এই হেমায়েতপুর, সিঙ্গার, মানিকগঞ্জ সড়কটাকে 4 লেনে উন্নত করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার একটি উপজেলা আছে হরিরামপুর, যার চর অঞ্চল এবং পদ্মার কুল ঘেঁষে। যেহেতু প্রমত্তা পদ্মার পানি বাড়ছে, যার জন্য আমার এই উপজেলাটা প্রচুর ভাঙনের সম্মুখীন হচ্ছে। তাই আমি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে অতি সত্বর জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে এই ভাঙন রোধ করা হয় এবং পরবর্তীতে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি আমি জানাচ্ছি। মাননীয় স্পিকার, উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স থাকলেও বেশিরভাগ সময় আমরা দেখি সেই যখন সেবা। মাননীয় সদস্য শেষ করুন। 1 মিনিট। আর 1 মিনিট। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই ড্রাইভারকে পাওয়া যায় না এবং জনগণ এই অ্যাম্বুলেন্স সেবা থেকে কিন্তু সেবাটা পায় না। এবং বিভিন্ন হাসপাতালে জেনারেটর থাকলেও শুধুমাত্র ডিজেলের অভাবে এই জেনারেটর চালানো হয় না, যেটা রোগীদের জন্য খুবই কষ্টকর। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি। আমার নির্বাচনী এলাকার সিঙ্গার উপজেলায় একটা ম্যান পাওয়ার টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে গত বছর, যেটা কিনা মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি গত ডিসেম্বরে উদ্বোধন করেছেন। কিন্তু দুঃখের বিষয়, শুধুমাত্র লোকবলের অভাবে এখনো এই ট্রেনিং ইনস্টিটিউটটি চালু করা হয় নাই। এর জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। রাসেল ভাইপার এক মূর্তিমান আতঙ্কের নাম, যেটা আমার হরিরামপুর চর অঞ্চলে এ পর্যন্ত 10 জন মারা গিয়েছে। মাননীয় স্পিকার, গত সপ্তাহে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ব্যাপারটা বলার সাথে সাথে তিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।